পরীক্ষার্থীদের দাবির মুখে এইচএসসির বাকি পরীক্ষা বাতিল ঘোষণা। ফল প্রকাশের বিষয়ে পরে সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয়। শিক্ষা উপদেষ্টা, আমাদের মাননীয় শিক্ষা সচিব সহ আমরা সবাই পর্যালোচনা করে আমরা দেখেছি, অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগ ট্রাইব্যুনালে। অভিযুক্ত শেখ হাসিনা সহ একাধিক মন্ত্রী, এবার শেখ রেহানাকেও আসামি করা হলো রংপুরে। দোকানী সায়েদ হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডক্টর দীপু মনির 4 দিনের রিমান্ড। দলটিকে নিষিদ্ধ চেয়ে করা রিটের শুনানি বৃহস্পতিবার। ভুল ত্রুটি হলে অন্তর্বর্তী সরকারকেও চাপে রাখবে ছাত্র সমাজ। আমলাতান্ত্রিক জটিলতায় পঙ্গু হাসপাতালে আহতদের সেবা বিঘ্নের অভিযোগ। গণঅভ্যুত্থানের সাফল্য নস্যাতের ষড়যন্ত্র চলছে, ভিডিও বার্তায় বললেন তারেক রহমান। বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার আহ্বান। ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। হাসিনা সরকারের ঋণের চাপ থেকে মুক্তির উপায় খুঁজছে অন্তর্বর্তী সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। টাকা ছাপিয়ে কোনো ব্যাংক টিকিয়ে রাখা হবে না, বললেন গভর্নর। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। আবেদনে শেখ হাসিনা ও তার দলের বেশ কয়েকজন মন্ত্রীর নাম রয়েছে। একই সাথে ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির, ইতিহাসবিদ মুনতাসির মামুন ও গণজাগরণ মঞ্চের তৎকালীন মুখপাত্র ইমরান এইচ সরকার ছাড়াও 4টি গণমাধ্যম কর্ণধারের নামও আছে। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, ট্রাইব্যুনাল সচল হলেই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম। বহুল আলোচিত সেই সমাবেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের হয়েছে মঙ্গলবার। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরী বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন। অভিযোগে 24 আসামির মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আছেন তার মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন। তবে এই অভিযোগে আসামির তালিকায় আছেন ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির, মুনতাসির মামুন ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। শহরব্যাপী ব্ল্যাকআউট করে টিভি চ্যানেল সম্প্রচার বন্ধের কথা উল্লেখ করা হয়েছে অভিযোগে, যেখানে আসামি করা হয়েছে 71 টিভির মুজাম্মেল বাবু, সময় টেলিভিশনের আহমেদ জোবের, এবি নিউজের সুভাষ সিংহ রায় ও সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খানকে। অভিযোগে বলা হয়, হেফাজতের নেতাকর্মীদের সমূলে নির্মূলের উদ্দেশ্যে নির্দেশ ও পরিকল্পনা করেন আসামিরা। 5 মে শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে আমরা মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা হিসাবে তদন্ত চেয়েছি এবং যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেন হয়। তৎকালীন মিডিয়া বন্ধ করে দিয়ে এই গণহত্যাটা করা হয়েছিল, এই জন্য মিডিয়ার কয়েকজন ব্যক্তিকে আমরা এখানে আসামি করেছি। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই শেখ হাসিনা সহ যাদের নাম গণহত্যায় এসেছে সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইবে তারা। রেকর্ডবদ্ধ করেছেন, বেশ কয়েকজন সাক্ষীর নাম তিনি পেয়েছেন যারা এই মামলায় বাদী হয়েছে এবং উনি এটাও জানিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই এই আসামিদের বিরুদ্ধে তিনি গ্রেফতারি পরোয়ানার আবেদন করবেন। শেখ হাসিনা সরকার পতনের পর একাধারে পদত্যাগ করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ প্রত্যেকেই। এছাড়া 3 সদস্যের ট্রাইব্যুনালে বিচারক আছেন মাত্র 1জন। পুনর্গঠন করতে হলে লাগবে আরও 2 বিচারক। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।
এবার রিমান্ডে নেওয়া হলো আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণিকে। রাজধানীর মোহাম্মদপুর থানায় দোকানী আবু সায়েদ হত্যা মামলায় দীপুমণির 4 দিন এবং সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়ের 5 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। বিকেলে তাদের সিএমএম আদালতে নেওয়া হলে আইনজীবীরা বিক্ষোভ করেন। এজলাসে হয় হট্টগোল। নারীদের মধ্যে আওয়ামী লীগে অন্যতম প্রভাবশালী ছিলেন দীপুমণি। পরপর 4 বার এমপি নির্বাচিত হয়ে 3 দফায় হয়েছিলেন মন্ত্রী। দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমণি আজ আদালতের কাঠগড়ায়, সাথে সাবেক ফুটবলার ও উপমন্ত্রী আরিফ খান জয়। রাজধানীর মোহাম্মদপুর থানায় মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় ডিবি পুলিশের গ্রেফতারের পর মঙ্গলবার বিকেল 4টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে আসামিদের নেওয়া হয় আদালতে। মাথায় হেলমেট এবং পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে তাদের তোলা হয় এজলাসে। এ সময় উপস্থিত আইনজীবীরা তাদের ঘিরে বিক্ষোভ করতে থাকেন। জনাকীর্ণ এজলাসে মিনিট 15 চলে রিমান্ড শুনানি। ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যার অভিযোগে দীপুমণি ও আরিফ খান জয়কে 10 দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানান তদন্ত কর্মকর্তা। এ সময় আদালতে বিএনপিপন্থী আইনজীবীরা স্লোগান দিতে থাকেন। তাদের থামাতে হিমশিম খেতে হয় বিচারককে। পরে এজাহারে এই 2 আসামির নাম না থাকায় রিমান্ডের দিন কমিয়ে দীপুমণিকে 4 দিন এবং আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক সুলতান উদ্দিন সোহাগ। আসামি দীপুমণি তিনি এই যে ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনের সঙ্গে দমন করার জন্য যে হত্যাযজ্ঞ হয়েছিল এটার সঙ্গে সে জড়িত এবং প্রত্যক্ষভাবে সে বিভিন্ন ঘটনার সঙ্গে সে জড়িত এবং সরকারের বিভিন্ন অপকর্মের সঙ্গে সে জড়িত এবং সে বলেছে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা, এই শিক্ষা ব্যবস্থায় দীপুমণি ধ্বংস করে দিয়েছে। অ্যাডভোকেট আতাউর রহমান আসামিপক্ষে আইনজীবী, তিনি এই মামলার আসামিদের পক্ষে রিমান্ড বাতিল পূর্বক জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত বিগত দুই পক্ষের শুনানির পর এই আসামিদেরকে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আদেশের পর কড়া নিরাপত্তায় সিএমএম কোর্টের হাজতে নামানো হয় আসামিদের। সিঁড়ি দিয়ে নামানোর সময় বিক্ষুব্ধ আইনজীবীদের তোপের মুখে পড়েন দীপুমণি। পরে ডিবি পুলিশের গাড়ি বহরে করে নেওয়া হয় মিন্টো রোডে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনের শুনানি বৃহস্পতিবার। বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ প্রাথমিক শুনানি শেষে আজ এ আদেশ দেন। সোমবার মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি দায়ের করেন। এছাড়া রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নামও পরিবর্তন চাওয়া হয়েছে। রিটে দেশ সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চাওয়া হয়েছে। সেই সাথে বিদেশে পাচারকৃত 11 লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিবহন শ্রমিক জনি হত্যার ঘটনায় শেখ হাসিনাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। দুপুরে নিহত জনির বাবা ইয়াসিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, আবদুল্লাহ কায়সার সহ 187 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 120 জনকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয় গত 20 জুলাই আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে জনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। রংপুরে গুলিতে রাজমিস্ত্রি সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় 5 আগস্ট পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আসামি করে মামলা হয়েছে। স্ত্রী জিতু বেগম হত্যা মামলা করেছেন। মামলায় শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা, সাবেক সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ 57 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত 300 জনকে আসামি করা হয়েছে। আইনজীবী মোফাজ্জল হোসেন বকুল জানান, গত 19 জুলাই পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্মমভাবে গুলি চালিয়ে রাজমিস্ত্রিকে খুন করে। সাংবাদিক নির্যাতনের অভিযোগে কুমিল্লা 6 আসনের সাবেক এমপি আকম ও বাহাউদ্দিন সহ 3 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও 150 জনকে আসামি করে মামলা হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার উদ্দিন রায়হান। দুপুরে আমলি আদালত 1-এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্বাস উদ্দিন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তভার দেন। মামলায় অভিযোগ, সংবাদ প্রকাশের জেরে 2015 সালে আকম ও বাহাউদ্দিন এমপির লোকজন বাদীকে বেধড়ক মারধর করেন।
ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন করতে একটি তহবিল গঠনের চিন্তা করছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সাথে তাঁর কার্যালয় যমুনায় কমপক্ষে ৩০ নারী প্রতিনিধি মতবিনিময় শেষে একথা জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, ছাত্র জনতার আন্দোলনে যত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসা প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ রয়েছে। একটি ফাউন্ডেশন তৈরি করে চিকিৎসা ও পুনর্বাসন সহ সবকিছুই করা হবে। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন নারীদের একটি প্রতিনিধি দল। বিভিন্ন সংগঠন, উদ্যোক্তা ও বৈষম্যবিরোধী আন্দোলনের 2 নারী সদস্য সহ মোট 30 প্রতিনিধির সাথে প্রধান উপদেষ্টা মতবিনিময় করেন। পরে বৈঠক নিয়ে ব্রিফ করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা। জানান, গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিতের তাগিদ দিয়েছেন নারী নেত্রীরা। গণ অভ্যুত্থানটা হলো, ছাত্র জনতার আন্দোলনটা হলো, এখানে যত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসা প্রক্রিয়াটা ত্বরান্বিত করা। সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ আছে, এটা সিদ্ধান্ত, এটা কার্যকর হচ্ছে যে আমরা একটা ফাউন্ডেশন সৃষ্টির মাধ্যমে সেখানে সকলে যারা সাহায্য করতে আগ্রহী তাদের থেকে অর্থ সাহায্য নিয়ে আমরা এই কাজগুলো করব। চিকিৎসা, পুনর্বাসন সবকিছুর কাজই করা হবে। বৈঠকে উইমেন রাইটস কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়। তাগিদ দেওয়া হয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে আরও কার্যকর করার, নারী বান্ধব সমাজ গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেন নারী নেত্রীরা। নারীদের বিভিন্ন বিষয় নিয়ে বিক্ষিপ্তভাবে কাজ না করে ওমেন্স রাইটস কমিশন একটা করা যায় কিনা। একই সাথে দাবি উঠেছে যে তথ্য অধিকার কমিশন আছে, মানবাধিকার কমিশন আছে, সেগুলো দলীয় সরকারের সময় অনেক সময় চাপে পড়ে তার যে ম্যান্ডেটটা ছিল, যে দায়িত্বটা ছিল, সেটা প্রতিপালন করতে পারেনি। তো সেখানে স্বাধীনতা নিশ্চিত করার জন্য কি করা যায়। বিভিন্ন আইনে নারীর অধিকার নিশ্চিতেরও আহ্বান জানানো হয়। নেত্রীরা পরামর্শ দেন জুডিশিয়াল রিফর্মস কমিশনের মাধ্যমে বিচার ব্যবস্থা সংস্কারের। আদালত ব্যবস্থার যে রিফর্ম বা বিচার ব্যবস্থার যে রিফর্মটা করছি সেটা জুডিশিয়াল রিফর্মস কমিশনের মাধ্যমে করা যায় কিনা, যাতে করে যেই ভুলগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান, যে সংস্কারের পক্ষে আমাদের অবস্থান, সেই সংস্কার করতে গিয়ে পুরনো ভুলগুলো যেন রিপিটেড না হয়। নারীরা অগ্রাধিকার ঠিক করলে সে অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া সহজ হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। ভুল ত্রুটি হলে অন্তর্বর্তীকালীন সরকারকেও ছাত্র সমাজ চাপে রাখবে, এমনটা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। তার অভিযোগ, আমলাতান্ত্রিক জটিলতার কারণে ছাত্র আন্দোলনে আহতরা সরকারি সহায়তা পাচ্ছে না। সকালে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে অভ্যুত্থানে আহতদের চিকিৎসার বিষয়ে সব ধরনের সহায়তা করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সারা দেশে আহত হয় হাজারেরও বেশি মানুষ। এর মাঝে 140 জন ভর্তি আছেন পঙ্গু হাসপাতালে। মঙ্গলবার সকালে আহতদের দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আহত রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চিকিৎসকেরা উপদেষ্টার কাছে তুলে ধরেন রোগীদের সর্বশেষ শারীরিক পরিস্থিতি। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আহতদের সুস্থ করতে সব ধরনের চেষ্টাই করছে সরকার। এখানে ডাক্তার সাহেবরা খুব ভালো কেয়ার নিচ্ছে এবং এদের কোনো আপাতত এদের কোনো নেই। আমরা এদের যত ধরনের সাহায্য সহযোগিতার দরকার হবে আমরা সব করব, এই সরকার সব করবে তাদের জন্য। হাসপাতালে আহত রোগীদের দেখতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। পরিদর্শন শেষে সার্জিস আলম বলেন, আহতদের সহায়তায় বিত্তমানদের এগিয়ে আসা প্রয়োজন। আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করেন এই সমন্বয়ক। এ সময় মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আহতদের সহায়তা করা হয়। আমরা যেমন প্রেশারে রেখেছিলাম যখন অন্য কোনো দল ক্ষমতায় ছিল, তখন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকেও প্রেশারেই রাখবো। তারা যেই কাজগুলো তাদের করা উচিত, তারা যদি এই কাজটি না করে আমরা অবশ্যই তাদের ভুলগুলো তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব এবং সেটি করার জন্য প্রেশার ক্রিয়েট করব। আপনি বলেছেন যে যোগাযোগ করেছে কিনা, না, অফিসিয়ালি এখন পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ হয়নি। আমরা আসলে তাদের দেখতে চাই যে তারা কত দ্রুত এই কাজগুলো করতে পারছে। তো আমরা আসলে তাদের অপেক্ষা আছি, রেসপন্সটির অপেক্ষায়। না হলে আলটিমেটলি আমাদের জায়গা থেকে এটুকু বলি যে তাদের প্রতি যে একটি আস্থার জায়গা মানুষের শুরু হয়েছে বা তৈরি হয়েছে, এই আস্থার জায়গাটা কিন্তু থাকবে না। এদের সাথে আমরা মনে করি দাঁড়ানো তো আমাদের নৈতিক দায়িত্ব, এবং আমি মনে করি বাংলাদেশে যারা বিত্তবানরা আছেন তারাও যেন আগায় আসেন। কারণ এভরি মোমেন্টে আমরা দেখেছি, আমরা যখন ঢুকি তখন বলি যে শুনেছি 136, এরপরে আমরা কাউন্ট করছি 140, এভরি মোমেন্ট এখনো বাড়তেছে। কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান আহতদের সহায়তা করতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুপক্ষের সাথে যোগাযোগ করিয়ে দিবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা টাকায় কোনো হাত দিবে না বলেও জানান সমন্বয়ক সার্জিস।
বিকেলে শেখ হাসিনা বার্ন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান ধর্ম উপদেষ্টা। এ সময় সাথে ছিলেন আসসুন্নাহ ফাউন্ডেশনের কর্মকর্তারাও। আহতদের সেবায় সহায়তা দেয় আসসুন্নাহ ফাউন্ডেশন। আজকে আমরা আসসুন্নাহ ফাউন্ডেশনের পক্ষে শেখ আহমদুল্লাহ সাহেবের পক্ষ থেকে আমরা রোগীদেরকে দুইটা হসপিটালে মিলে আমরা 30 লক্ষ টাকা বিতরণ করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সরকারি খরচে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে বলে জানান ধর্ম উপদেষ্টা। হাসিবুল করিম, যমুনা নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করতে হবে। পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি। মঙ্গলবার লন্ডন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিক শক্তিকে অপশক্তির ফাঁদে পা না দেওয়ার আহ্বানও জানান তারেক রহমান। ভিডিও বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসনের অবসানের পরে দেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠার এখনই সময়। লাঞ্ছিত, বঞ্চিত, অধিকারহারা মানুষ একটি স্বাধীন, নিরাপদ এবং মর্যাদাকর জীবনের প্রত্যাশায় উন্মুখ হয়ে রয়েছেন। জনপ্রত্যাশা পূরণের জন্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার এখনই শ্রেষ্ঠ সময়। তারেক রহমান বলেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিত ষড়যন্ত্র এখনও থেমে নেই। এমন পরিস্থিতিতে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করাই প্রধান অগ্রাধিকার। বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাতবোতল নয়, ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে রাষ্ট্রীয় আয়োজনে সংবর্ধনার উদ্যোগ নেয়ার আহ্বানও জানান তারেক রহমান। বলেন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলনকারীদের বর্তমানে রাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে সেটিও বিবেচনায় নেওয়া দরকার। রাষ্ট্রীয়ভাবে সম্মান জানালে কিছু সময়ের জন্য হলেও হতাহতদের পরিবারগুলো হয়তো একটু মানসিক সান্ত্বনা পাবেন। প্রতি বছর 5ই আগস্টকে রাষ্ট্রীয় উদ্যোগে জাতীয় জীবনে একটি বিশেষ দিবস হিসাবে পালন করার বিষয়টিও বিবেচনা করা দরকার। সর্বস্তরের নেতাকর্মীর প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেই নির্বাচনে জনগণের রায় পেতে বিশ্বাস এবং ভালোবাসা অর্জনের আহ্বান জানান তিনি। আপনারা পরাজিত অপশক্তির পাতা ফাঁদে পা দেবেন না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে চূড়ান্ত সফলতায় নিতে হলে কেউ দখলদারিত্বে লিপ্ত হবেন না। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে অতীতের মতো ভবিষ্যতেও সংশ্লিষ্ট দেশের আইন মেনে সাধ্যমতো প্রবাসীদেরকে যার যার অবস্থান থেকে ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বাতিল ঘোষণা করা হলো এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো। শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করে ভেতরে ঢুকলে শিক্ষা বোর্ড সমন্বয়ক অধ্যাপক তপন কুমার বিকেলে এই ঘোষণা দেন। বলেন, ফলাফল কিভাবে প্রকাশ করা হবে তা দ্রুত জানানো হবে। পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে খুশি আন্দোলনকারীরা। তাদের দাবি, এই মুহূর্তে পরীক্ষা দেওয়ার মতো মানসিক স্থিতিতে নেই কেউ। মঙ্গলবার দুপুরে মুক্তাঙ্গনের বিপরীত পাশের গেট দিয়ে সচিবালয়ে প্রবেশ করে এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনকারীরা। পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী থাকার পরও থামানো যায়নি তাদের। মিছিলকারীরা এসেই অবস্থান নেয় সচিবালয়ের 6 নম্বর ভবনের নিচে। এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিল করে সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশের দাবি জানায় তারা। আমরা এক্সাম দেব না, অটোপাস চাই না, আমাদের রেজাল্ট ম্যাপিং হোক। 58 জন এখনো ভর্তি আছে, তাদের দিয়ে আমরা পরীক্ষা দিব না। আমাদের কথা একটাই, আমরা পরীক্ষা দিব না। একটাই দাবি, আমরা সাবজেক্ট ম্যাপিং এ যাচ্ছি, আমরা অটোপাস চাচ্ছি না।
এরই মাঝে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের রুমে আলোচনা করতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ আন্দোলনকারীদের দুজন প্রতিনিধি। আলোচনার যখন কোনো ফল আসছিল না, তখন 4টার পর আন্দোলনকারীরা সিঁড়ি বেয়ে 19 তলায় শিক্ষা সচিবের রুমের সামনে গিয়ে অবস্থান নেয়, দিতে থাকে স্লোগান। পরে বিকেল 5টার দিকে আন্দোলনকারীদের সামনে পরীক্ষা বাতিলের ঘোষণা দেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক। কিছুক্ষণের মধ্যেই জারি করা হয় প্রজ্ঞাপন, দেয়া হয় ওয়েবসাইটে। মাননীয় শিক্ষা উপদেষ্টা, আমাদের মাননীয় শিক্ষা সচিব সহ আমরা সবাই পর্যালোচনা করে আমরা দেখেছি যে আমাদের আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। আজকের এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। ফলাফল মূল্যায়নের বিষয়ে অচিরেই আমরা একটা পর্যালোচনা করে সিদ্ধান্ত দেওয়া হবে। পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আসার পর আন্দোলনকারীরা স্বস্তি প্রকাশ করেন, বলেন 15 দিনের মধ্যে ফল প্রকাশ করতে হবে। ওনারা আমাদের রেজাল্টটা 15 দিনের মধ্যে পাবলিশ করে, আমরা সবাই সন্তুষ্ট। এখন ওটা আপনার এসএসসি থেকে নাম্বারটা এনে মূল্যায়ন করে আমাদের রেজাল্টটা দিয়ে দেওয়া হোক যত তাড়াতাড়ি সম্ভব, যাতে আমরা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে পারি। শিক্ষার্থীদের সচিবালয় প্রবেশের কারণে সচিবালয় জুড়ে চাঞ্চল্য তৈরি হয়। সচিবালয়ের কর্মচারীদের সাথে আন্দোলনকারীদের হাতাহাতি হয়েছে এমন খবরে সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে অবস্থান করে আন্দোলনকারীরা। আধা ঘন্টা পর সমন্বয়কদের মধ্যস্থতায় সন্ধ্যায় সচিবালয় থেকে বের হতে পারেন চাকরিজীবীরা। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। হাসিনা সরকারের ঋণের চাপে জর্জরিত দেশ, অর্থনীতির জন্য যা বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। সকালে সচিবালয়ে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, সরকার বিষয়টিকে সমন্বয়ের চেষ্টা করছে। এরই মধ্যে চীন ও কানাডার কাছে সহায়তার অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, চীনের কাছ থেকে $4 বিলিয়ন পাওয়ার কথা রয়েছে, $7 বিলিয়ন সহায়তার কথা জানিয়েছে চীন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 1000 টাকার নোট বাতিলের কোনো পরিকল্পনা নেই সরকারের। এত বড় একটা ঋণের বোঝা নিয়ে আমরা শুরু করেছি, বরং আমাদের জন্য টাস্কটা খুব ডিফিকাল্ট। আমাদের এখানে ডেট ম্যানেজমেন্ট সাস্টেনেবিলিটির ব্যাপার আছে, তাই না শারিয়া? হ্যাঁ, যে আমরা যে ঋণ নিয়ে এটা সাস্টেন করে ফেরত দেবো কোনো একটা কত 20 বছর, এটা ডিফিকাল্ট। তার কারণ তাদের সাথে আলাপ করতে নতুন প্রজেক্ট না, হচ্ছে প্ল্যানিং মিনিস্টার করবে এগুলো, অর্থাৎ চ্যালেঞ্জ। বাট এগুলো আমরা ডেফিনেটলি সলভ করার চেষ্টা করি। কেন্দ্রীয় ব্যাংকের টাকা দিয়ে কোনো ব্যাংকের সমস্যা দূর করা যাবে না, গ্রাহকের আস্থা ছাড়া টিকবে না ব্যাংক, এমন মন্তব্য করেছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান, কিস্তি পরিশোধের সময় বাড়ানোর ব্যাপারে IMF-এর সাথে আলোচনা হবে। এদিকে দুর্বৃত্তায়নের মাধ্যমে সম্পদ অর্জনকারী এবং ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। গেল 1.5 দশক ধরে লুটপাট হয়েছে ব্যাংকিং খাত। ঋণের নামে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়েছেন অসাধু ব্যবসায়ীরা, যে কারণে অস্তিত্ব সংকটে পড়েছে অনেক ব্যাংক। নতুন গভর্নরের সাথে সৌজন্য সাক্ষাৎ করে দুর্নীতিবাদ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। বলেন, এক্ষেত্রে সরকার এবং বাংলাদেশ ব্যাংকে সব ধরনের সহযোগিতা করা হবে। সম্পদ লুট করছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে সৃষ্টি না করে, এবং তারা ব্যাংকগুলো লুট করছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার জন্য আমরা বলে আসছি, এবং ওনারাও ওয়াদা করছে কঠোর শাস্তি নেবেন। যারা দুর্বৃত্তায়ন করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক যে কোনো রকম ব্যবস্থা নিতে আমাদের কোনো আপত্তি নেই। সরকারের যে কোনো ভালো পদক্ষেপে আমরা ব্যবসায়ীদের উন্নয়নে, অর্থনীতির উন্নয়নে আমরা কাজ করব। ব্যাংকিং খাত সংস্কারের পাশাপাশি ঋণের কিস্তি পরিশোধ 6 মাসের জন্য স্থগিত রাখার দাবি জানান ব্যবসায়ী নেতারা। বলেন, ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় ঋণ মিলছে না ব্যাংক থেকে। এ সময় গভর্নর বলেন, টাকা ছাপিয়ে কোনো ব্যাংকে দেয়া হবে না, আমানত সংগ্রহ করেই বাড়াতে হবে ঋণ প্রবাহ। সেন্ট্রাল ব্যাংক টাকা ছাপিয়ে তো এটা সমাধান করা সম্ভব না, এটা করতে হবে আমাদেরকে ডিপোজিট মোবিলাইজেশনের মাধ্যমে। আমাদের ফরেন ইনফ্লো অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়িয়ে, তারল্যটা বাড়িয়ে, সেটার মাধ্যমে আমরা ডিপোজিটগুলো যদি বাড়াতে পারি, তাহলে আস্তে আস্তে ক্রেডিট এক্সপ্যানশনও বাড়তে পারবে। সংকটে থাকা শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে আর সহায়তা দিচ্ছে না বাংলাদেশ ব্যাংক। এটি কোনো সমাধান নয় বলেও মনে করেন গভর্নর। ডিপোজিটরদের কনফিডেন্স যদি না থাকে সেই ব্যাংকের উপর, সেই ব্যাংকের ম্যানেজমেন্টের উপর, তাহলে সেই ব্যাংক চলতে পারে না। এবং ডিপোজিটররা তাদের টাকা যদি উইথড্র করে, সেটা রাইট তাদের আছে, সেটা নিয়ে সরকার সেখানে কোনোদিনও হস্তক্ষেপ করবে না। সরকার যেটা বলতে পারে যে আমরা ওই ব্যাংকের জন্য কি করব, আমরা এই পর্যায়ে ওই ব্যাংকের জন্য আমরা কিছু করব না, কারণ
তারা নিজ দায়িত্বে নিজেদেরকে এই অবস্থায় নিয়ে গেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসার আগে সুদ হার কমানোর কোনো সুযোগ নেই। আন্দোলনে ক্ষতিগ্রস্ত ছোট উদ্যোক্তাদের সহায়তার বিষয়টি বিবেচনা করার কথাও জানান গভর্নর। দিলে ছোট এবং মাঝারিদেরকে দিতে পারি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 1000 টাকার নোট বাতিলের চিন্তা নেই বলে জানিয়েছেন গভর্নর। তবে টাকার ডিজাইনে বদল আসবে কিনা তা এখনই বলতে চাননি তিনি। এই জন্য অপেক্ষা করতে হবে সকলকে। যদিও বিষয়টি নিয়ে কৌতূহল আছে মানুষের। অনেকেই বলছেন বিদায়ী গভর্নর অনেক অপকর্মের সঙ্গে জড়িত, তার সই করা নোট বাজারে থাকা উচিত নয়। বাংলাদেশে কাগজের নোটের প্রচলন শুরু হয় 1972 সালে। এটি মূলত দুই প্রকার। একটি সরকারি নোট যা ইস্যু করে অর্থ মন্ত্রণালয়, 2 ও 5 টাকার সেসব নোটে সই থাকে অর্থ সচিবের। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের ইস্যু করা বাকি সব ব্যাংকিং নোটে সই করেন গভর্নর। ক্ষমতার পালাবদলের পর থেকেই বাজারে নোট নিয়ে নানা আলোচনা। কালো টাকার মালিকদের শিক্ষা দিতে 1000 টাকার নোট বাতিল নিয়ে আলোচনা সবচেয়ে বেশি। পাশাপাশি ভাঙতি টাকার সংকট ও নোটের মান নিয়েও ক্ষোভ আছে মানুষের। অনেকে বিরক্ত সবশেষ গভর্নরের পালিয়ে যাওয়া নিয়েও। দলগত ছিল, যেহেতু উনি কাজ করছে সরকারের আগে সরকার কাজ করছে, ওনার ভিতরে ডর, এই জন্য উনি আসেনি ব্যাংকের আশেপাশে। তিনি যদি কোনো চুরির সাথে জড়িত হয়ে থাকেন সেটা অবশ্যই বিচার হওয়া উচিত। আর যেহেতু আমাদের রাজনীতির কারণেই এগুলো সব হয়, যারা এটা করতেছে উপর থেকে যারা করে তাদেরকেই মূলত বিচার হওয়া উচিত। নতুন গভর্নরের সাইন করার টাকা তাড়াতাড়ি বাজারে হওয়া উচিত। বর্তমান নতুন দেশ আমরা স্বাধীন করছি, নতুন পরিবর্তন, নতুন প্রজন্ম আমরা চাই নতুন টাকা দেখতে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ব্রিফিংয়ে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান বাতিল হচ্ছে না 1000 টাকার নোট। তবে আগামীতে নোট ও কয়েনের ডিজাইন একই থাকবে কিনা তা এখনই বলতে চাননি নীতি নির্ধারকরা। সহজে এই সমস্ত ডিসিশন নেওয়া যাবে না। তাহলে আপনিও বলছেন যে এটা একটা গুজব, গুজব হিসাবে দেখতে চান? আমি গুজব, এটা আমার দিক থেকে কোনো কিছু বলি নাই, সব গুজব আমি কমেন্ট করবো না। প্রশ্নটা যেটা হচ্ছে যে বাজারে 1000 টাকার নোট ডিমনিটাইজড হচ্ছে কিনা, আনসার ইজ নো। কোনো ধরনের পরিকল্পনা আমাদের নাই। সেটা নিয়ে যেন কোনো গুজব সৃষ্টি না হয় আপনারা পরিষ্কারভাবে বলে দেন যে এটা আমাদের কোনো পরিকল্পনা আমাদের চিন্তার মধ্যেও নাই, নট ইন আওয়ার র্যাডার ইভেন। আমরা এটা নিয়ে বিবেচনাও করছি না। নতুন নোট ছাপালে এখন নতুন গভর্নরকে সেটা সাইন করতে হবে, সেটাই হচ্ছে আইনানুগ ব্যবস্থা। সেইভাবেই হবে। যখন আমাদের টাকসালের নতুন নোটের প্রয়োজন হবে তারাই আসবে এবং ছাপাবে। ডক্টর আহসান এইচ মনসুর দায়িত্ব নিয়েছেন, পদত্যাগ করে গেছেন আব্দুর রউফ তালুকদার। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত বিদায়ীদের হল অফ ফেমে শোভা পায়নি তার ছবি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রানা প্লাজার ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও চিকিৎসায় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতদের পরিবার ও আহতরা। বলেন এই খাতে তাদের নামে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও ট্রাস্টের মাধ্যমে কোটি কোটি টাকা খরচ দেখানো হয়েছে। শ্রম উপদেষ্টা বলেছেন প্রকৃত ক্ষতিগ্রস্তরা কতটা সহায়তা পেয়েছে তা খতিয়ে দেখা হবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। সাভারে ভয়াবহ রানা প্লাজা ধসে 1138 জন নিহত হয়েছিলেন, আহত 2000-এর বেশি। দুর্ঘটনার 11 বছরেও আহতদের অনেকেই স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেননি। মানবেতর জীবনযাপন করছেন নিহত ও আহতদের পরিবার। মনে হচ্ছে যে প্রতিনিয়ত আমরা মৃত্যুবরণ করি, কিন্তু মরি তো না, আল্লাহ তো নেয় না। কিন্তু এই অবস্থায় বেঁচে থাকাও অনেক কষ্ট, কারণ পেটে একবেলা খাবার আছে আর একবেলা নাই। রানা প্লাজার শ্রমিক অনেকে অনাহারে, অনেকে রাস্তায় ভিক্ষা করে, অনেকে রাস্তায় এ পর্যন্ত স্যার তরকারি বেচে টোকায় ভাবে বেচে খাইতেছে। অথচ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও মন্ত্রণালয় গঠিত ট্রাস্ট ফান্ড থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ক্ষতিপূরণ, চিকিৎসা সহ নানা খাতে আর্থিক সহায়তার কথা বলা হয়েছে। মন্ত্রণালয়ের মতবিনিময়ে রানা প্লাজা ও তাজরিন গার্মেন্টস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের অভিযোগ, অনেককে আর্থিক সহায়তার চিঠি দিয়েও টাকা দেয়া হয়নি। শ্রমিক বর কাপড়ে স্যার ভিক্ষা করে, যদি টাকাই পেয়ে থাকে স্যার তাহলে বর কাপড়ে ভিক্ষা করবে কেন? রাজবাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিয়েছে, কিন্তু অ্যাকাউন্টের মাধ্যমে কোনো টাকা নাই। এখন আমার একটা সন্তান নেই, আমি কিভাবে চলবো? অনেকজন আমার মতো অনেক নির্ভয় আছে। ক্ষতিগ্রস্তদের আকুতি শুনেছেন শ্রম উপদেষ্টা, জানিয়েছেন প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পেয়েছেন কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে। অনেক জায়গায় চিকিৎসার ব্যয়কে ক্ষতিপূরণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। প্রধানমন্ত্রীর যেই তহবিল করা হয়েছিল সেখান থেকে মাত্র 19 থেকে 22 কোটি টাকা আপনাদের জন্য খরচ করা হয়েছিল। বাকিটা সেই তহবিলেই রয়ে গেছে, আছে কি লোপাট হয়ে গেছে সেটা আমরা জানি না। তবে আমি চেষ্টা করব যে সেই তহবিলের যেই বাকি অর্থটা রয়েছে রানা প্লাজার যারা নিহত তাদের পরিবার এবং
আহত যারা আছেন তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য যেন ব্যয় করা হয় সেটা আমি নিশ্চিত করার চেষ্টা করব। উপদেষ্টা বলেন, তৈরি পোশাক খাতে বেতন ভাতা সহ সার্বিক শৃঙ্খলা আনতে স্টেক হোল্ডার সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে নীতিমালা করা হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের নেতারা। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান তারা। এ সময় ডক্টর ইউনূসের প্রতি নিজেদের সমর্থনের কথা জানান ব্যবসায়ী নেতারা। প্রধান উপদেষ্টা জানান, উত্তরাধিকার সূত্রে একটি বিপর্যস্ত অর্থনীতি পেয়েছে তার সরকার, তবে সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে পরিস্থিতির দ্রুত উন্নতির কথাও জানান তিনি। ব্যবসায়ীরা জানান, আগের সরকার দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে, প্রয়োজনীয় সংস্কারের জন্য তাড়াহুড়ো না করার আহ্বান জানান তারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, তাই বাংলাদেশের মাটিতেই বিচার হবে শেখ হাসিনার। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, গণবিপ্লবের সুফল বিনষ্ট করতে ভারতে বসে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। আশা করেন আওয়ামী লীগ সরকারের জঞ্জাল দূর করে দ্রুত নির্বাচন ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার। সকাল থেকেই রাজধানীর চন্দ্রিমা উদ্যান এলাকায় সংখ্যাহীন সরব উপস্থিতি বিএনপি নেতাকর্মীদের। উপলক্ষ বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে স্থায়ী কমিটিতে জায়গা পাওয়া নতুন দুই নেতার শ্রদ্ধা জানানোর কর্মসূচি। বিএনপির পাশাপাশি উপস্থিত ছিলেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ আর ডাক্তার AZM জাহিদ হোসেনকে নিয়ে বেলা 11টার দিকে বিএনপি প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের অঙ্গীকার ভঙ্গ করেছে ভারত। ফ্যাসিস্ট, অত্যাচারী, নির্যাতনকারী, হত্যাকারী, নিপীড়নকারী শেখ হাসিনা দেশ ছেড়ে তার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে তার বিচার করা, সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেন। স্থায়ী কমিটির নতুন সদস্যরা বলেন, দল ও দেশের যে কোনো সংকটে আরও জোরালো ভূমিকা রাখবেন তারা। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী শেষ মুহূর্তে এসে জনগণের সাথে একাত্মতা ঘোষণা করে স্বৈরাচারকে বিতাড়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আশা করি আগামী দিনেও এইসব বাহিনী যারা জনগণের অর্থে প্রতিপালিত, যারা জনগণের মধ্যে থেকে উঠে এসেছে, তারা সবসময় এদেশের জনগণের সাথে থাকবে, কোনো ধরনের স্বৈরাচারকে ভবিষ্যতে কোনো স্থান দেবে না। গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা সবসময় অটুট থাকুক, যাতে কেউ আর অতি স্বৈরাচারী হওয়ার দুঃসাহস না দেখায়। স্বৈরাচারের যে পতন হয়েছে, সেই স্বৈরাচারের পতন থেকে শিক্ষা নিয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন্দ্রীয় নেতারা চলে যাওয়ার পরও দলের অনেক নেতাকর্মী বিএনপি প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানান। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। মুনিয়া ধর্ষণ ও হত্যার ঘটনা ধামাচাপা দিতে 100 কোটি টাকার প্রলোভন দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তার বোন নুসরাত জাহান তানিয়া। সকালে প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। পুলিশ বড় অঙ্কের ঘুষ নিয়ে মামলার আসামিকে বাঁচানোর চেষ্টা করছে, এমন অভিযোগও তার। আইনজীবীর অভিযোগ, তদন্তকারী কর্মকর্তা সহ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় মূল অভিযুক্তকে। জাতীয় প্রেস ক্লাবে কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়া হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করে তার পরিবার। তারা অভিযোগ তোলেন মুনিয়াকে ধর্ষণ ও হত্যা করা হয়েছিল। শেখ হাসিনার প্রশ্রয় না পেলে আনভিররা এত বেপরোয়া হয়ে ওঠার সাহস পেত না। মুনিয়ার বোন তানিয়া অভিযোগ করেন ঘটনার সিসিটিভির ফুটেজ ছিল, কিন্তু ক্ষমতার প্রভাব খাটিয়ে তদন্তের নামে মূল অভিযুক্তকে অব্যাহতি দেওয়া হয়েছে। পিবিআইতে যখন আমার মামলাটি গেল, সেখানেও অর্থ ঢেলে তৎকালীন পিবিআই প্রধান বনোজ কুমারকে ঘুষ দিয়ে তাদের থেকেও একটি একপেশি তদন্ত রিপোর্ট নিয়ে আসে বসুন্ধরা গ্রুপ। ওই রিপোর্টেও আনভির সহ সকলকে অব্যাহতি দেওয়া হয়। তানিয়া অভিযোগ করেন ধর্ষণ ও হত্যার ঘটনা ধামাচাপা দিতেই তাকে 100 কোটি টাকার প্রলোভন দেয়া হয়। তদন্ত ও বিচার না পাওয়ার জন্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও দায়ী করেন তিনি। তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক তার বান্ধবী তৌফিকা করিমকে দিয়ে মোটা অঙ্কের টাকা আনভিরের থেকে ঘুষ নিয়ে মামলা প্রবাহিত করার চেষ্টা করেন। কোটি টাকার জন্য যদি হইতো তাহলে কেন আমাকে অফার করলো? আনভির যদি খুন না করে 100 কোটি টাকা দিবে।
তানিয়ার আইনজীবী প্রশ্ন তোলেন, একজন ধর্ষণকারী কিভাবে একজন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে পারেন? রাষ্ট্র পরিচালনা করে রাজনীতিবিদরা অথবা এরকম অন্তর্বর্তীকালীন ব্যবস্থা আসলে, তাহলে কি একটা ব্যবসায়ী গ্রুপ ভূমিদস্যু যার সন্তানরা প্রায় ধর্ষণ করে, তারা কি রাষ্ট্র পরিচালনা করে? আপনাদের কাছে কোশ্চেন রাখছি, একজন আসামি হয়ে কি করে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হতে পারে? প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার কাছে মুনিয়া হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তানিয়া। আনবির ও তার পিতা ভূমিদস্যু বসুন্ধরার চেয়ারম্যান শাহ আলম ও সহ অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার করে মুনিয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ ও হত্যার বিচার নিশ্চিতকরণের জন্য আবেদন করছি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ভয়াবহ ভূমিধসে ভারতের সিকিমে অবস্থিত তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ ধসে পড়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে হওয়া এই ভূমিধসে এনএইচপিসি তিস্তা স্টেজ 5 পাওয়ার হাউস ক্ষতিগ্রস্ত হয়েছে। 510 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি একটি পাহাড়ের পাশে অবস্থিত ছিল। কয়েকদিন ধরেই ভূমিধসের ঝুঁকিতে ছিল পাহাড়টি, আর তাই আগেই সরিয়ে নেওয়া হয়েছিল কর্মীদের। কর্তৃপক্ষ বলছে, ভারী বৃষ্টির কারণে ঘটেছে এমন ভয়াবহ ভূমিধসের ঘটনা। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি, তবে বেশ কয়েকটি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে স্থানীয় প্রশাসন। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।